তথ্য প্রযুক্তি আইন আবারও বিতর্কের কাঠগড়ায়। অনেকেই সমালোচনা করছেন এই আইনের অপব্যবহার করা হচ্ছে। অন্যদিকে এবারে কথিত ক্রসফায়ারের শিকার হচ্ছেন ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্টরা। কিন্তু সন্ত্রাস দমনের সমাধান কিভাবে হতে পারে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, বেসরকারি সংগঠন আর্টিকেল 19-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম আকাশ। আপনাদের সবাইকে বিবিসি বাংলাদেশ সংলাপে আরও একবার স্বাগত জানিয়ে আজ প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নটি করবেন আতিকুর রহমান দর্জি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা কি ভিন্নমত দমনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি এই ধারায় অনেককে আটক করা হয়েছে, সেই প্রেক্ষাপটেই মূলত এই প্রশ্নটি এসেছে। এবং এই ধারায় যেটি বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ওয়েবসাইট কিংবা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু সম্প্রচার করেন যেটি মিথ্যা ও অশ্লীল অথবা সংশ্লিষ্ট অবস্থায় কেউ যদি বিবেচনা করে দেখলে নীতিভ্রষ্ট বা অসৎ উদ্দেশ্য উদ্বুদ্ধ হতে পারে, তাহলে এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে। এবং এখানে ধর্মীয় অনুভূতি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। শুরুতেই আসি এম আকাশ, এটা কি ভিন্ন মত দমনের হাতিয়ারে পরিণত হয়েছে? এটা ভিন্ন মতে দমনের হাতিয়ার হিসাবে পরিণত হতে পারে, কারণ যেই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, মিথ্যা, ঠিক আছে, মিথ্যা তো মিথ্যা প্রমাণ করা যাবে। অশ্লীলতা হলো আপেক্ষিক, কারো কাছে অশ্লীলতা, কারো কাছে কম অশ্লীলতা। নীতিভ্রষ্ট কোন নীতিগুলো, সব নীতি তো সকলের জন্য একরকম নয়। ধর্মীয় অনুশাসন, এক এক ধর্মের ধর্মীয় অনুশাসন এক এক রকম। ধর্মীয় অনুশাসনের মধ্যে কোথাও কোথাও কুসংস্কারও জড়িত থাকে, সেগুলো নিয়ে সায়েন্সের সঙ্গে বিরোধ থাকতে পারে। এবং সেখানে একটা প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা এবং একটা কোএক্সিস্টেন্স থাকলে খারাপ নয়। কারণ আপনি তো কাউকে মেরে ফেলছেন না, আপনি একটা ওয়েবসাইটে একটা বক্তব্য দিচ্ছেন, তার বিরুদ্ধে আরেকজন আরেকটা পাল্টা বক্তব্য দিতে পারে। কিন্তু যদি দাঙ্গা করার উদ্দেশ্যে বা মিথ্যা প্রচার করে বা যেটার একটা মানে ভিজিবল সোশ্যাল নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেগুলো হতে পারে। কিন্তু যেটা চিন্তার সঙ্গে চিন্তার সংঘর্ষ, সেটা তো মুক্ত চিন্তার জন্য সবসময় ওপেন রাখতে হবে। অভিযোগ যেটা আসছে যে সরকারের বিরুদ্ধে যাচ্ছে এমন কিছু হলেই এই আইন দিয়ে গ্রেফতার করা হচ্ছে। আরো খারাপ, কারণ সরকারেরই উচিত সরকারের বিরুদ্ধে সমালোচনা শোনা, কারণ তাহলে পরে সে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে। আপনার কি মনে হয় এই আইনের এই ধারাটা বাতিল করা দরকার? না, এটা কি বাতিল করা দরকার? অনেকে কিন্তু এই দাবি তুলছেন। এটাকে সুনির্দিষ্ট করা দরকার, মানে এরকম ব্রডলি এবং জেনারেলি রাখলে হবে না। ধন্যবাদ আপনাকে। তাহমিনা রহমান। 57 ধারার মূল সমস্যাটা হচ্ছে যে 57 ধারায় যেসব গ্রাউন্ডগুলোর কথা বলা হয়েছে, যেমন অবসেনিটি, হার্টিং রিলিজিয়াস ফ্রি সেন্টিমেন্ট, হার্টিং দি ইমেজ অফ আ পারসন, এই সকলগুলোই কিন্তু আমাদের বর্তমানে যে পেনাল কোড রয়েছে সেখানে এগুলোর উপস্থিতি রয়েছে এবং সেখানে খুব সুন্দর করে এগুলোকে ডিফাইন করা রয়েছে যে এগুলোর বাউন্ডারিজগুলো কী এবং এগুলো প্রোটেকশন সহকারে আছে। কিন্তু এটা যখন 57 ধারায় এগুলো চলে এসছে, তখন সেই সব প্রোটেকশন ছাড়াই 57 ধারায় চলে এসছে এবং তারপরে 57 ধারার যেই শাস্তিগুলো 2013 যে একটা অর্ডিন্যান্স হয়েছে সেখানে সেটা বৃদ্ধি করা হয়েছে এবং সেজন্যই এটা অ্যাবিউজের সম্ভাবনা অনেক বেশি। মানে আপনার কি মনে হচ্ছে সরকার এই আইনটাকে একটা ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে কি ব্যবহার করছে? ওনার যে প্রশ্ন হচ্ছে, ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে এটা। এবং এখন কি হচ্ছে? এখন অনেক সময় যেগুলো বর্তমানে এই বছরই আমরা দেখছি যে 8টি মিডিয়াতে যেসব রিপোর্ট হয়েছে, প্রায় 8টি কেসে কি বলে কেস হয়েছে এবং সেগুলো মোস্টলি ইমেজিং হার্টিং দি ইমেজ অফ দ্য স্টেট বা পারসন, এইভাবে করা হয়েছে। এখনও যদিও এগুলোর ফুল আমরা তথ্য আমাদের সামনে আসেনি, সুতরাং এখনও বলা মুশকিল। কিন্তু যদি এবং মোস্টলি এগুলো ফেসবুকে যখন পোস্টিং দেওয়া হয়েছে সেগুলো নিয়েই 57 ধারাটাকে ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামত নিয়ে এই বিষয়টিতে যারা কথা বলতে চান, শুরুতে সর্বশেষ সারিতে একজন। মূলত এটির যে অপব্যবহার হচ্ছে, আমরা প্রবীণ সাংবাদিক
প্রবীর শিকদারকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এটা লক্ষ্য করেছি, কারণ ওনাকে গ্রেপ্তারের পরে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এতেই স্পষ্ট বোঝা যায় যে সরকারের যখন নিজেদের কাউকে জানে একজন মন্ত্রীকে নিয়ে যখন লেখাটা হয়েছে তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ধরুন এটা তো যদি কোনো মামলা হয়, কেউ যদি কাউকে আক্রমণাত্মক কোনো কিছু লিখে এবং সেটাতে যদি সরকার ব্যবস্থা নেয়, সেটাকে কি দোষ দেওয়া যায়? সেক্ষেত্রে আক্রমণ যাকে করা হচ্ছে তিনি আগে মামলা করতে পারেন। মামলাটা যখন প্রমাণ হবে যে উনি এটা মিথ্যা একটা কমেন্টস করেছেন, তারপরে ওনাকে গ্রেপ্তার করতে পারেন যে আসলে তার কথাটা মিথ্যা। যেমনটি হয়েছিল, যেমন ভারত ও ৬৬ ধারাটা সংবিধান পরিপন্থী বলে তারা এটাকে বাদ দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে আমার মনে হয় এটা হয়তোবা সংশোধন করা উচিত, না হলে এটাকে বাদ দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। ডান দিকে একজন নারী দর্শক হাত তুলেছেন, পেছনের দিকে। হ্যাঁ, আমার প্রশ্নটা এইমাত্র যিনি বললেন তার সাথে সম্পর্কিত। ভারতে এই আইনটাই হচ্ছে অসাংবিধানিক হিসেবে রায় দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। বাংলাদেশে কেন নয়? আমার প্রশ্ন এইটা, কারণ আমাদের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, তো এই আইনটা এই মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এম এম আকাশ বলছেন যে এটা বাতিল করার দরকার নাই, কিছু বিষয় সুনির্দিষ্ট করলেই হয়, তাতে করে এটা চলবে। হ্যাঁ, এটা হতে পারে যে অহেতুক হয়রানি, মানে আমাদের যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে আমরা মত প্রকাশ করি, এখানে কিন্তু অহেতুক হয়রানি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক মাঝামাঝি। এখানে এই ৫৭ ধারা নিয়ে যে কথা হচ্ছে, আমার মনে হয় যারা উপস্থিত এখানে আলোচনা করেছেন অলরেডি দুইজন, তো ওনাদের ফোকাসটা ছিল যে এটা অপব্যবহার শুরু হয়েছে কিনা, কিন্তু ওনারা ঠিকমতো কিছু বলতে চাননি আমার মনে হচ্ছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু এই অপরাধগুলো এই ৫৭ ধারাতে সুনির্দিষ্ট করা হয় নাই, এটা একটা বড় ধরনের অসম্পূর্ণতা। ইভেন কি এই সমস্যাগুলোর আলাদা বিচারের ব্যবস্থা আছে পেনাল কোডে। সুতরাং এই ৫৭ ধারা অবশ্যই অলরেডি একটা দমনের হাতিয়ার হিসেবে কাজ শুরু করেছে, এটাকে অবশ্যই বাতিল করা উচিত। ধন্যবাদ আপনাকে। জেনারেল মাহবুবুর রহমান। বাংলাদেশ স্বাধীন গণতান্ত্রিক দেশ, এখানে মুক্ত চিন্তার বিকাশ হতে হবে আমি মনে করি। এবং তথ্য প্রযুক্তি এখন তো মডার্ন ওয়ার্ল্ডের একটা বিরাট একটা মানে দিক, তো এটা পুরোপুরি ব্যবহার আমরা করব, কিন্তু অপব্যবহারের নিশ্চয়ই অপব্যবহার অন্যায়, এবং সেখানে এরকম সেন্সিটিভ ইস্যুগুলোর উপর দিয়ে নিশ্চয়ই একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। কিন্তু আমি যেটা মনে করি যে এই ৫৭ ধারার নাম করে কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসাবে এটা কিন্তু ব্যবহার হচ্ছে, এবং এই যে ক্রস ফায়ার করা হচ্ছে। ক্রস ফায়ার প্রসঙ্গে একটু পরে আসবো, আপনি শুধু সুনির্দিষ্ট এটাকে কি বাতিল করা দরকার? আমি মনে করি এটা নিশ্চয়ই বাতিল করা উচিত, বাতিল না করলেও এটার উপর একটা নিয়ন্ত্রণ রাখা উচিত, এবং মানুষের সুস্থ বিকাশ, তাদের চিন্তাধারার, তাদের মত প্রকাশের এখানে বাধা দেওয়া। আপনি বলছেন যে এটাকে রাজনৈতিক দমন ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে? না, বিভিন্নভাবে বলা হচ্ছে যে হ্যাঁ হয়তো একটা লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে সে এটা বলছে, তার নামে পেস্টিং করে দেওয়া হলো, এবং এটা একটা খুব সহজভাবে ব্যবহৃত হতে পারে এবং হয়েছে। ধন্যবাদ আপনাকে। একবার সর্বশেষ সারির একটু সামনে আরেকজন দর্শক। হ্যাঁ, আমি একটু দুইটা কথা বলতে চাই আর্টিকেল 57 এবং 39 থেকে। 39-এ যেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে, বাট 57-এ এটা আপনি সংবিধানের 39 ধারার কথা বলছেন। জি, সেখানে 57-এ জেনারেল কনসেপ্ট থাকার কারণে খুব সহজেই এখানে ব্যক্তিগতভাবে আক্রোশ বা যে কোনো জায়গাগুলোতে ব্যক্তিগত দমনের ক্ষেত্রে এটা ব্যবহার করার সুযোগ থাকছে। সুতরাং আমি আকাশ স্যারের কথা ধরে বলতে চাই 57-কে রেকটিফাই করার চাইতে আমার কাছে মনে হয় পার্মানেন্টলি ডিলিট করাটা সবচাইতে বেটার। 57 ধারাকে বাতিল করে 39-এর সাথে 57-এর কোনো কনফ্লিক্ট থাকছে না, কারণ একই বিষয় নিয়ে দুইটা আর্টিকেল থাকার কোনো দরকার মনে হয় না। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান, সরকার কি চিন্তা ভাবনা করছে যে এটাকে বাতিল করা যায় এই ধারাকে? আমি আপনাদের প্রথমে বলতে চাই সেটা হলো যে আইন তো দেশে থাকবেই। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন আইন হয়েছে, যেমন আপনি মনে করেন সন্ত্রাস দমন আইন। এই ক্ষেত্রেও আপনি যে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা সম্পর্কে যে কথাটা আপনি বলেছেন এবং বিস্তারিত বলেছেন, একটা উদাহরণ দিই ছোট্ট। আমি 2011 সালে একটা নিউজ দেখলাম, সেখানে আমি দেখলাম যে আমি 14 বার বিদেশ সফর করেছি বন্দরের টাকায় অভিজ্ঞতা অর্জনের নামে, কিন্তু আমি গিয়েছি মাত্র 2 বার, সে 14 বার বলে দিল।
এই যে এর ফলে আমার সরকার এবং আমার ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ালো, এই যে আইন যে সংবাদটা সে পরিবেশন করলো, সেই সংবাদটাকে আমি তো বলি, আমি শেষ করি, যে সংবাদটা সে পরিবেশন করলো এটা কি সত্য পরিবেশন করলো? বস্তুনিষ্ঠও না এবং কোনো তথ্য নির্ভরও নয়। সুতরাং এর বিরুদ্ধে যে আমাদের যে আইনটা আছে সেই আইন সঠিকভাবে প্রয়োগ করার কোনো হচ্ছে না, হলো না। এখানে কিন্তু এখন আমাদের এখানে একটা হয়েছে যে ওই যে ধর্মীয় অনুভূতি নিয়ে কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু আমরা ওই আগের আইন প্রয়োগ করে তাদের বিচারের আওতায় নিয়ে আসা কঠিন হয়ে গেছে, অর্থাৎ সময় সাপেক্ষ ইত্যাদি। যে কারণে এখন এই আইনটাকে আমাদের একটা কিছু বৃদ্ধি এবং এখন এই যে একটা অভিযোগ আসছে যে এটাকে অপব্যবহার করা হচ্ছে, সেই জায়গায় আমি আসবো। এখন আইন তো হলো, আইনের প্রয়োগটার ক্ষেত্রে সে অপব্যবহার করলো কিনা সরকার বা প্রশাসন, এইটা হলো প্রশ্ন। আমি নিশ্চয়তা বিধান করতে চাই যে কোনো কর্মী এই আইনের অপব্যবহার হবে না। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীরই তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে মত প্রকাশ এবং আইনের প্রয়োগ দুটোতেই কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এখন উপদেষ্টা কি বলেছে সেটা আমার ব্যাপার না, আমি যেটুকু জানি সেটা হলো যে আইন এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবেই, এবং আমাদের সংবিধানের এটা আমার অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যারা কথা বলি তাদের কথা বলার ক্ষেত্রে যে মিথ্যা বলবো না, আমি ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, আমি আমার এই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যারা এই সমস্ত করবে তাদের বিরুদ্ধে কথা বলা ইত্যাদি, এগুলো তো আসবে। এই 57 ধারাকে কি পুনর্বিবেচনা করার সুযোগ আছে? সেটা এখনো আমাদের এই বিষয়টা বিবেচনা আসেনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এম আকাশ, অপব্যবহার হবে না বলেই তো মন্ত্রী বলছেন, আপনি কি আশ্বস্ত হতে পারছেন? না, আমি আশ্বস্ত হতে পারছি না, কারণ আইনের মধ্যে যদি ফাঁক থাকে, একটা শব্দ থাকে যেই শব্দটা খুব ইলাস্টিক, যেমন শব্দ আছে অশ্লীল, এটা খুব ইলাস্টিক শব্দ, যেমন আছে নীতিভ্রষ্ট, খুবই এটা তো আরও ইলাস্টিক, নীতি কার নীতি কি, সেখান থেকে ভ্রষ্টতা কোথায় কখন যে কোনোভাবে। ধর্মীয় অনুভূতি এখন আমি যদি বলি যে ডারউইনের সূত্র হচ্ছে বিবর্তনবাদ, এখন সে বললো আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, তখন আমি কি করব? সুতরাং এইগুলো খুবই ক্রিটিক্যাল ব্যাপার, এগুলো বরঞ্চ ছেড়ে দেওয়া উচিত আইডিয়ার প্রতিযোগিতার জগতে। আইডিয়ার সঙ্গে ফাইট করে সঠিকটা মানুষ চিনে নেবে। আর এটা তো ওয়েবসাইট, এখানে তো কোনো তলোয়ার নাই যে সেটা এসে আমাকে আঘাত করছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক তৃতীয় সারিতে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীদের পক্ষে যদি কোনো ভুল তথ্য আসে, তারা খুবই দ্রুত সেটা সংস্কারের ব্যবস্থা করে এবং তাদের শাস্তির ব্যবস্থা করে, কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিকের যদি কোনো ভুল তথ্য আসে সেটার ব্যবস্থা দ্রুত করা হয় না কেন? আচ্ছা, আর এই 57 ধারা বাতিলের বিষয়ে আপনার কি ধারণা? এই যে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত যে 57 ধারা তথ্য প্রযুক্তি, এটাকে কি বাতিল করা যায়? আমার মনে হয় যেটা সাধারণ পাবলিক অথবা দেশের মানুষদের বিভ্রান্তিতে ফেলে সেটা বাতিল করে দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। এটা কি দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলছে? তাহমিনা রহমান। 57 ধারার মূলে যেসব ভুল ত্রুটিগুলো রয়েছে বা যেসব অ্যাবিউসের যে সম্ভাবনা রাখছে, সেই জন্যই 57 ধারার অবশ্যই একটা রিভিউ প্রয়োজন আছে। এবং 2013 সালে যেই অ্যারেস্ট, এটাকে বাড়িয়ে যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করা হয়েছে, সেজন্য 2013 সালের অর্ডিন্যান্সটাকে রিপিল করার জন্য দাবি উঠেছে এবং আমরাও মনে করি সেটা রিপিল করা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয়ে আপনিও যদি বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পেজে আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি করবেন আজিজুর রহমান শাহিন। কথিত বন্দুক যুদ্ধই কি বাংলাদেশে সন্ত্রাস দমনের একমাত্র পথ হয়ে উঠছে? ধন্যবাদ আপনাকে। বেশ আলোচনা হচ্ছে। সম্প্রতি সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট এরকম কয়েকজন এই কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলেই অভিযোগ উঠেছে, এবং এটা নিয়ে ক্ষমতাসীন দলের লোকজনও এখন কথা বলা শুরু করেছেন, এমপিরা, যে ওগুলো হত্যাকাণ্ড হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। শাহজাহান খান। বন্দুকযুদ্ধ এখানে
আমি যেটা মনে করি সেটা হলো যে যখন কেউ গ্রেপ্তার হয়, সে যদি পালাবার চেষ্টা করে, সে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা না করে, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কেউ কেউ যদি আক্রমণ করে, তো সেই ক্ষেত্রে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এরকম বহু দৃষ্টান্ত আছে, যে যেমন টাঙ্গাইলের রাস্তা দিয়ে যখন আপনার জঙ্গিদের নিয়ে আসতেছিল, তখন তো জঙ্গিরা আক্রমণ করে তাদের ছিনিয়ে নিয়ে গেল। সেই ক্ষেত্রে যদি বন্দুক মানে ওখানে পুলিশ তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে, দু একজন তো মারাই যেতে পারতো। তারপরে আপনার জেলখানা থেকে পালিয়ে যাওয়া, থানার থেকে পালিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে তো একটা অ্যাকশন নিতেই পারে। তো এই ক্ষেত্রে যারা সন্ত্রাসী, সেই সন্ত্রাসীদেরকে ইয়ে করার জন্য, তাদের দমন করার জন্য, তাদেরকে নিয়ে যখন এই সমস্ত অস্ত্র উদ্ধার অথবা তাদের গ্যাংদের ধরার উদ্দেশ্যে যায়, তখন তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এই যে সম্প্রতি কিছু ঘটনার ক্ষেত্রে আপনাদেরই দলের একজন সংসদ সদস্য ফজলে নূর তাপস তিনি বলেছেন যে বন্দুকযুদ্ধ নয়, আরজু নামে একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের এক একজনের এক একটা মত হতেই পারে, থাকতেই পারে। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের এই যে সন্ত্রাসীদের দমন করার জন্য সরকার যখনই কোনো পদক্ষেপ গ্রহণ করে, সেই ক্ষেত্রে সন্ত্রাসীরা যখন সরকারের এই দমন ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তখন কিন্তু আঘাত বা এই ধরনের ঘটনা যখন উদ্ভব হয়, তখন আমাদের মধ্যে অনেক ধরনের মতামত আসতে পারে। আমি আমার ব্যক্তিগত মতামত যে কঠোরভাবে এই সন্ত্রাস দমন করা সরকারের দায়িত্ব, তা না হলে জনগণকে শান্তিতে রাখা যায় না। যারা এই সমস্ত ঘটায়, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, জঙ্গিবাদীদের ঘটনা ঘটায়, তাদেরকে প্রতিহত করার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়। সেই কারণেই হয়তো অনেক সময় এই পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এটা হতেই পারে। ধন্যবাদ আপনাকে। জেনারেল মাহবুবুর রহমান, এটাই কি সন্ত্রাস দমনের একমাত্র পথ? বিচার বহির্ভূত হত্যা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না একটা সভ্য সমাজে, একটা গণতান্ত্রিক দেশে। এবং বাংলাদেশে কিন্তু এটাই আজকে হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে পুলিশ, র্যাব বা যারা এটা করছে, তারা তো জেনে শুনে করছে এবং তাদেরকে বলা হচ্ছে করতে। এবং আগে বিরোধী দলকে তারা টার্গেট ছিল, তারা এই ব্যাপারে অনেক তাদের অভিযোগ ছিল, তারা অনেক রাস্তায় নেমে এসেছিল এই ব্যাপারে প্রতিবাদে। কিন্তু এখন তো সরকারের দলের যারা ক্যাডার, তারাও হত্যা হচ্ছে, বন্দুকযুদ্ধ হত্যা হচ্ছে, এবং তার জন্য সরকারের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে। তাপসের কথা এখানে উপস্থাপক বলেছেন। আমরা যখন শুনি যে আরেক মন্ত্রী, অত্যন্ত সিনিয়র মন্ত্রী, তিনিও বলছেন যে অ্যাকশন তো শুরু হয়ে গেল। তো এগুলো তো গণতান্ত্রিক কথা হলো না, একটা সভ্য সমাজে, একটা সভ্য দেশের কথা হলো না। আমি মনে করি আজকে দেশের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা সাংঘাতিক বড় সমস্যা। এবং এই সমস্যা সরকার সমাধান করতে পারছে না, কারণ সরকার ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছে। এবং ফ্র্যাঙ্কেস্টাইনের দ্বারা কিন্তু এখন সরকারের যারা ক্যাডার, তারাও কিন্তু এখন ক্রসফায়ার নিয়ে আপনারা এত সমালোচনা মুখর হচ্ছেন, কিন্তু এটার সূত্রপাতটা হয়েছিল বিএনপি সরকারের সময়। তখন আপনারা জিনিসটা নিয়ে এটা অনুধাবন করেননি কেন? তখন বলেননি কেন? না, আমি ওইভাবে প্রশ্নটা নিতে চাবো না, তখন হয়তো প্রয়োজন ছিল, সেই প্রয়োজনে সেটা আইন পাস করা হয়, এখন সেটা করা হয় এবং সেটাকে ব্যবহার করার জন্য। এখন কি প্রয়োজন নাই? সেটার জবাব তারা দেবে, আমি সেটা এখানে উত্তর দেওয়ার দরকার মনে করি না। আমি মনে করি এখন হচ্ছে এটাই বাস্তবতা এবং এটার ইমিডিয়েটলি। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা বিষয়টিতে কি ভাবছেন। ডান দিকে একজন দর্শক। ছাত্রলীগ কিংবা যুবলীগ নেতাদের যখন আটক করা হয়, তখন তারা বন্দুক কোথায় পান? আর বন্দুক যুদ্ধের নামে যে ক্রস ফায়ারের মাধ্যমে তাদেরকে মারা হচ্ছে, এইভাবে তো ক্রস ফায়ারে মারলে সন্ত্রাস দমন করা সম্ভব না। সিভিল সোসাইটিতে তাহলে এই যে পুলিশ বা র্যাবের দিক থেকে যে কথাগুলো বলা হয় যে বন্দুক যুদ্ধ বা ক্রস ফায়ার, এগুলোকে আপনারা বিশ্বাস করেন না? ক্রস ফায়ারে মারা হয় তাদের কাছে তো কোনো অস্ত্র থাকে না, যারা যুবলীগ নেতা আপনি মনে করেন যে তাদেরকে হত্যা করা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাঝখানে আরেকজন দর্শক। ক্রস ফায়ার অবশ্যই এটা দ্রুত বিচার আইনের আওতাধীনে যখন বিভিন্ন রাষ্ট্রের যখন প্রয়োজন হয়, তখন সেটা অবশ্যই করা দরকার। যদি একজন দুষ্কৃতকারীর হত্যার বিনিময়ে পুরো রাষ্ট্র ভালো থাকে, সেখানে ক্রস ফায়ারকে সমর্থন করা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। পেছনের দিকে। বিচার বহির্ভূত যে হত্যা, এটা অবশ্যই কাম্য না,
কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যাদের মানে আইডেন্টিফাইড করা যায়, আমরা যারা সমাজে থাকি তারা আইডেন্টিফাইড যে তারা আসলে খারাপ। তো তাদেরকে যদি বিচারের ভিতরে নিয়ে যাইতে হয় অনেক সময় লাগবে, তাদেরকে ওই প্রসেসে গিয়ে তাদেরকে শাস্তি দেয়া। তো আমি মনে করি ওদেরকে যদি আইডেন্টিফাইড করা যায় তখন ওই খারাপ লোকদেরকে ক্রসফায়ার করেই মেরে ফেলা উচিত। কিন্তু ধরুন যদি কখনো এই জিনিসটি আপনার পরিবারের কারো উপর আসে বা আপনাকে কেউ খারাপ হিসেবে চিহ্নিত করে এবং একই পরিণতি হয়, তখন আপনি কি করবেন? না, এটা আমার ব্যক্তিগত মতামত যে যদি খারাপ হয়, যদি 10 জন ভালো থাকে, 100 জন ভালো থাকে, একটা সোসাইটি ভালো থাকে, তখন তাকে ক্রসফায়ার করেই মেরে ফেলা উচিত। না, কেউ যদি মনে করে যে আপনি খারাপ কাজ করছেন, আপনাকে মেরে ফেলা উচিত, বা আপনার পরিবারের কেউ খারাপ কাজ করছে, সেভাবে চিহ্নিত করে দেওয়া হয়, না, সেটা ব্যক্তিগত স্বার্থে যেন না হয়, সেটা সমাজের বৃহত্তর স্বার্থেই হইতে হবে। ধন্যবাদ আপনাকে, সাপোর্ট করি। ধন্যবাদ আপনাকে। এম আকাশ, সরাসরি ওনার প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসি। আচ্ছা, এখানে শব্দটা আমাদের খেয়াল রাখতে হবে। শব্দটা বলেছে যে বন্দুক যুদ্ধ, আর যুদ্ধ মানেই দুটো পক্ষ, আর বন্দুক দিয়ে যুদ্ধ মানে দুই পক্ষের হাতেই বন্দুক আছে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখছি যে যারা মারা যাচ্ছে তাদের হাতে বন্দুক নাই। র‍্যাব তো বলছে, পুলিশ তো বলছে আছে, তাদের হাতে তো বন্দুক নাই যে মারা যাচ্ছে। তাহলে কার সঙ্গে কার যুদ্ধ? বন্দুক তো উদ্ধার করা হচ্ছে। না না না, প্রশ্ন হচ্ছে বন্দুক যুদ্ধের মাধ্যমে অপরাধী মারা ঠিক কিনা। তাহলে অপরাধীকে বন্দুক দেওয়া হোক, আরেকজনের সঙ্গে বন্দুক দিয়ে যুদ্ধ করুক সে, তারপরে সে মারা যাক, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর এই যে বন্দুক যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস দমনের পথ খোঁজা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো খুবই মানে কেউ বলতে পারে যে মন্দ পদ্ধতিতে ভালো কাজ হলে ক্ষতি কি। আচ্ছা, কিন্তু এটা তো রবি ঠাকুর বহু আগে বলেছে যে মন্দ পদ্ধতি নিয়ে এখন তুমি ভালো কাজ করলে পরে ওই মন্দ পদ্ধতি তোমাকেই গ্রাস করবে। আচ্ছা, এখন এই যে সরকারি দলের লোকজন তথাকথিত ক্রসফায়ারের শিকার হচ্ছে, তাহলে কি এখন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে এখন মনে হয় আপনার? হ্যাঁ, এখন পরিস্থিতিটা খুবই খারাপের দিকে যাবে। কারণ মানে আপনার নারায়ণগঞ্জের মার্ডার কেসটা দেখেন, এটা দেখেন, এখন তো মানে প্রশাসন যাকে ইচ্ছা তাকেই মারবে এবং বলবে যে আমি ক্রসফায়ারের অধীনে মেরে ফেলেছি। ধন্যবাদ আপনাকে। আবারও দর্শকদের কাছে ফিরে যায়, মাঝখানে একজন নারী দর্শক। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে ক্রসফায়ার আমি মেরে ফেলছি, এর মানেটা কি মানে যারা আইনে আছে ওনারা কি এটা বুঝাচ্ছেন না যে আমি ব্যর্থ হচ্ছি, সো আমার কাছে সমাধান দিতে হবে জনগণকে, আমি একজন সন্ত্রাসীকে ধরে ক্রসফায়ারে মেরে ফেললাম? এটা কার ব্যর্থতা বলে মনে হয় আপনার? এটা আমার মনে হয় যে এটা প্রশাসনের ব্যর্থতা। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না বলেই মানুষকে ধরে ধরে ক্রসফায়ার বা একটা ব্যক্তিগত স্বার্থের জন্য তারা এই কাজগুলো করছে। আর আমার আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ক্রসফায়ারে কিছু মানুষকে এখন ক্রসফায়ারে মেরে ফেলছে এমন বলছে যে ওরা খারাপ, তাহলে যে এতগুলো জঙ্গি এতগুলো ব্লগারকে মারলো, ওরা কি খারাপ না? ওদের কেন ক্রসফায়ার করা হচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তার পেছনে আরেকজন চেক শার্ট পরা। আমরা জানি যাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে তারা প্রায় সবাই সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে একটা বা দুইটা, এগুলো কিন্তু তারা কেউই আইন আদালতের মাধ্যমে প্রমাণিত সন্ত্রাসী নাই, কিন্তু তাদের বিরুদ্ধে একটা বা দুইটার বেশি কেস রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তাদেরকে যদি ক্রসফায়ার দেওয়া হয় তাহলে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি করবে? আর ক্রসফায়ার দিয়ে কি আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব আদৌ? ধন্যবাদ আপনাকে। তাহমিনা রহমান। ক্রসফায়ার বেসিক্যালি হচ্ছে এক্সিকিউশন উইদাউট ট্রায়াল, এবং এক্সিকিউশন উইদাউট ট্রায়াল কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ তার মূল কারণ হচ্ছে যে কোনো এক্সিকিউশন করতে হলে ডিউ প্রসেস ফলো করতে হবে, এবং যদি তাদেরকে সন্ত্রাসী হিসাবে মনেই হয়ে থাকে তাহলে সরকারের হাতে বা রাষ্ট্রের হাতে আরও অনেক রকমের মেকানিজম আছে যেটার মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিচারের সম্মুখীন করার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ আপনাকে। আবার একটু দর্শকদের কাছে যাই, পেছনের দিকে একজন নারী দর্শক যিনি হাত তুলেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, ক্রসফায়ারটা হয়তোবা জরুরি হতে পারে, কিন্তু ক্রসফায়ারের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিরও মারা যাওয়ার সম্ভাবনা আছে। কাজে ক্রসফায়ার যদি করতেই হয়, আমি ক্রসফায়ারকে আমি সমর্থন করি না, কিন্তু তারপরেও সেখানে অবশ্যই তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা নিয়ে ক্রসফায়ারে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। এখানে সাদা শার্ট পরা বাঁ দিকে আরেকজন। ক্রসফায়ার বা বন্ধুযুক্ত, এটা বর্তমান সময়ে আমরা যখন টিভি চ্যানেলে দেখি এটা অনেক ওয়ান কাইন্ডস অফ জোক হয়ে দাঁড়িয়ে আছে। আমার বিষয়টা হলো, আমরা যখন ক্রসফায়ার হয় তখন কেন শুধুমাত্র যাকে ধরে নেওয়া হয় সেই কেন মারা যায়, তার যার সাথে বন্ধুযুক্ত হয়েছে সে কেন মারা যায় না? তার তো অনেক মেম্বার থাকবে। অবশ্যই এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলোকে কি আপনি বিশ্বাস করছেন না? অবশ্যই না।
কারণ শুধুমাত্র একজন মারা যায় যাকে ধরে নেওয়া হয় বন্দুক অস্ত্র উদ্ধারের জন্য, সেই শুধুমাত্র মারা যায়, কিন্তু তার যে সঙ্গী সাথীর সাথে থাকে যারা বন্ধুত্ব করে তারা কিন্তু মারা যায় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে সামনের সারিতে আরেকজন দর্শক। আজ অবধি বাংলাদেশে তো কম মানুষ ক্রসফায়ারে নিহত হয়নি, তবে কেন সরকারি দল বা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ক্রসফায়ারে নিহত হলে তা আমাদের গণ্যমান্য বা আলোচকদের কাছে কেন সেটা বিশেষভাবে আলোচিত হবে? সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থেই যদি আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের পরিকল্পনা হাতে নিয়ে থাকে, তো কেন সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য তারা এই কাজটা কেন করবে? আপনি বলছেন যে এখন যেহেতু সরকারি দলের লোকজন ক্রসফায়ারে মারা পড়ছে সেই জন্য এটা নিয়ে বেশি কথা হচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে, কেননা জনগণের স্বার্থ রক্ষার্থেই যদি আইন শৃঙ্খলা বাহিনী এ ধরনের কাজ করত তাহলে তো মানুষের স্বার্থ অবশ্যই রক্ষা হতো এরকম। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান, আপনি শুনলেন, অনেকের কথাই শুনলেন, এবং একটি সময় আপনি আমাদের এই অনুষ্ঠানেই গত বছর বলেছিলেন যে ক্রসফায়ার গ্রহণযোগ্যতা পেয়েছে, আপনি বলেছেন এই কথা। এখন তো এই বিষয়টা উনি বলছেন যে সরকারি দলকেও টাচ করছে, তাদের গায়েও এখন আঁচড় লাগছে, এখনও কি আপনি মনে করেন যেটা গ্রহণযোগ্যতা পেয়েছে? আমি একটা কথা বলি, আমরা যারা এখানে কথা বলছি, আমি একটু বুকে হাত দিয়ে আপনারা নিজের প্রশ্ন করেন তো, আপনারা যে উত্তর দিয়েছেন কতটা সঠিক উত্তর দিয়েছেন। আমি মনে করি যে এই ক্রসফায়ারে এই যে কথাটা বললেন, এটা বলতে গিয়ে আমি অনেক সমালোচনার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু পরের দিন আমি দেখলাম প্রথম আলোতে এর উপরে একটা জরিপ নেওয়া হয়েছে, শতকরা ৭৭% মানুষ আমার এই কথাটাকে মনে করে, সমর্থন করে। আমি তারপর দিন চুয়াডাঙ্গায় গেলাম, চুয়াডাঙ্গার স্থানীয় লোকজন, প্রশাসন সবাই বললো যে এই জায়গায় 100% লোক আপনার এটাকে সমর্থন করে। আপনারা কি কেউ বলতে পারবেন এ পর্যন্ত কোনো সন্ত্রাসীর আইনের আশ্রয়ে আইনের বিচারে তাদের বিচার করা সম্ভব হয়েছে? কেউ বলতে পারবেন? একজন মাত্র হয়েছে, সে হলো শিকদার। কি শিকদার? এরশাদ শিকদার। এছাড়া আর কারো এই পর্যন্ত আইনের বিচারে অনেকেরই বিচার হচ্ছে। আমি শেষ করি, বিচার অনেকেরই হচ্ছে। এখন প্রশ্নটা হলো যে যারা আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে, যেমন এই যে আওয়ামী লীগেরই আমাদের এখন কয়েকজন তো এই ধরনের ইয়েতে মারা গেল, তাদের পরিচয়টা কি? কারো কারো পরিচয় তো এটা আমরা দেখছি ভিন্ন দল থেকে আওয়ামী লীগে এসেছে ফায়দা লোটার জন্য। ওই দলও সন্ত্রাসী ছিল, বিএনপি থাকা অবস্থায় সন্ত্রাসী ছিল, ওইটা করে আবার এখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে, আওয়ামী লীগ এসে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। আমার যে বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনি যদি ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার গলার চেইনটা ছিনে নিয়ে গেল, বা আপনি সন্তান নিয়ে যাচ্ছেন, আপনাকে একটা ছুরি মেরে দিল, আপনি কি তার বিচার চাইবেন না? বিচার চাইবেন। আর যাদের সন্তান মারা গেল তারা বিচার চাইবে না? তাহলে এখন তারা বিচার চাইবে। সেই বিচার, আমি একটু শেষ করি, বিষয়টা এখন গ্রহণযোগ্যতা হলে আমি গ্রহণযোগ্যতা বেড়েছে কিনা আমি এই কথা বলছি না, আমি বলছি সাধারণ মানুষকে এইটার উপরে আপনারা জরিপ নেন, জরিপে দেখা যাক সাধারণ মানুষ কি বলে। আমি গ্রহণযোগ্যতার কথা বলবো না, এই যে একজন দর্শক বললেন একটা বিতর্ক হয়েছে, এবং আমার এক ভাই এখানে সরাসরি একটা কথা বলেছে, আমি জানি ওইটা নিয়ে অনেক ওই যে পেছনে কি নাম আমি জানি না, চশমা চোখে। এখন সে যে ভাষায় কথা বলেছে, আমি মনে করি যে আপনি যদি সাধারণ মানুষের জরিপ নেন, সাধারণ মানুষ ওর কথাটাকে বিশ্বাস করে। আপনার দলের যারা মারা গেছে, আপনি বলছেন আমি দল নিয়ে কথা বলছি না, আমি বলছি সন্ত্রাসের কোনো দল নাই, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, তাদের কোনো দল নাই। তারা যে আমি মনে করি সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেটা জনগণের ইচ্ছা বহিঃপ্রকাশ ঘটে, সেটাই সরকারের করা উচিত। এম এম আকাশ, আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন, খুব সংক্ষেপে যদি বলেন। জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে? ওই যে বললাম, আপনি জরিপ করার জন্য তো অপেক্ষা করছে না ক্রসফায়ার, জরিপ নেওয়ার জন্য অপেক্ষা করছে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আমরা এইটাকে নিজেদের পরিচ্ছন্ন বা নিজেদের ওই ব্যক্তি যেটা এখনো বলার চেষ্টা করছি, প্রকৃতপক্ষে মনে তাই বলি না। এই যে একজন দর্শক ভাষা কিন্তু মিস্টার খান, একজন দর্শক প্রশ্ন করলেন, যদি ক্রসফায়ারে হবে তাহলে আইন আদালতের দরকার কি? আইন আদালতের দরকার তো থাকবেই, সবকিছুই যে সন্ত্রাস ছাড়াও আইন আদালতের প্রয়োজন নেই, আর কাজ হয় না। যেমন একটা সাধারণ মামলা, গ্রামে মারামারি, খুনাখুনি ইত্যাদি হলো, জমি নিয়ে গোলমাল বা অন্য নানা ধরনের ঘটনা আছে, চুরি ডাকাতি নানা ঘটনা আছে, সেগুলোর বিচার করবে কে? আপনি করবেন না, আমি করবো? সেটা আদালত করবে। তাহলে এখন সন্ত্রাস দমনের সবচেয়ে কার্যকরী পন্থা হচ্ছে ক্রসফায়ার। আমি সেই কথা বলিনি তো আপনাকে, আমি জিজ্ঞেস করছি। আমি বলছি যে এইটা কার্যকর হবে কি হবে না সেটা পরের ব্যাপার। আমি বলতে চাচ্ছি
যে যখন পালাবার চেষ্টা করবে কোনো সন্ত্রাসী তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য। ধন্যবাদ। তার উপর আক্রমণ করবেন পুলিশের উপরে, আপনি পুলিশ কি নীরবে সেই আক্রমণ, এই কয়েকজন পুলিশ আহত হয়েছে না এই ঘটনা। ধন্যবাদ শাহজাহান খান আপনাকে, অনেক ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদের এখানে আবারও মনে করিয়ে দেই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন আপনি চাইলে ইউটিউবেও দেখতে পারেন। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি এখন ইউটিউবে আপলোড করা হচ্ছে। আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি করবেন রাহুল চন্দ্র দেবনাথ। যেখানে উন্নত বিশ্বে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে মৃত্যুর হার 2%, সেখানে বাংলাদেশে এই হার অনেক বেশি। এই সমস্যা মোকাবেলায় কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে বলে কি আপনারা দেখতে পাচ্ছেন? কর্তৃপক্ষ কি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। শাহজাহান খান, শুরুতে আপনার কাছে আসে। সড়ক বলছে যে উন্নত বিশ্বে সড়ক দুর্ঘটনায় মাত্র 2% মানুষ মারা যায়, আর যারা আহত হচ্ছে তাদের। আর বাংলাদেশে তো সেটা আপনি দেখতেই পাচ্ছেন, এবং এটা নিয়ে আপনিও অনেক সময় কথা বলেছেন, সমালোচনার মুখে পড়েছেন, হ্যাঁ, অনেক কিছু হয়েছে। এটা কি কার্যকর কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়, কিন্তু যে তথ্যটা আপনি দিলেন এই তথ্যটা সত্যও নয়। কারণ দুনিয়ার উন্নত দেশগুলোতে আমাদের মতো নসিমন করিমন ভুটভুটি 3 হুইলার ইত্যাদি রাস্তায় চলে না। ওইখানে 4 লেন আছে, ওইখানে মুখোমুখি সংঘর্ষ হয় না। সুতরাং আমার দেশের দুর্ঘটনা আর ওই আপনি বিদেশে উন্নত দেশের দুর্ঘটনা যদি সমান তালে মিলান তাহলে চলবে না। তবে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা 3 হুইলার বন্ধ করার পরে দুর্ঘটনা কিছু হ্রাস পেয়েছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক এবং আপনার আরেকটা অর্গানাইজেশন ইউনিসেফ, 3টে অর্গানাইজেশনের একটা জরিপ আপনারা পাবেন ওয়েবসাইটে খুঁজলেই। সেখানে বলা হয়েছে 192টা দেশের উপরে তারা মানে জরিপ করেছে। প্রতি লক্ষে তারা যে তথ্য দিয়েছে তাতে বাংলাদেশের অবস্থান 90তম, ভারতের অবস্থান 77তম, চায়নার অবস্থান সম্ভবত আমাদের 1-2-1টা নিচে এরকম হবে বা উপরেই। তাহলে আপনারা যে তথ্যটা দিচ্ছেন, অনেকেই দেয়, আমার সাংবাদিক বন্ধুরাও দেয়, অনেকে দেয়, এই তথ্যটা সঠিক না। মিস্টার শাহজাহান খান, আমি যেটা মনে করি, আমি আপনাকে বলছি, আপনার কাছে আসছে, আপনি বলবেন যে আহত যারা হচ্ছে তাদের মধ্য থেকে যারা মারা যাচ্ছে সেটার হার 2%। বাংলাদেশে দেখা যাচ্ছে মহাসড়কে যখন দুর্ঘটনা ঘটে, যারা গুরুতর আহত হচ্ছেন তাদেরকে একটা হাসপাতালে নিতে মাইলের পর মাইল যেতে হচ্ছে, ঢাকায় আনতে হচ্ছে, চট্টগ্রামে নিয়ে যেতে হচ্ছে বা বড় কোনো শহরে। মহাসড়কগুলোর পাশে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এগুলো গড়ে উঠছে না কেন? আপনাকে একটা কথা বলি, আমাদের দেশে কিন্তু এখন মহাসড়ক বা কাছাকাছি হলেও অনেক হসপিটাল, ক্লিনিক এবং এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত গড়ে উঠছে, এটা আপনি নিজেও জানেন। কিন্তু কার্যকরী নয় সেগুলো। আর অভিযোগটা সেটাই যে সেখানে গেলে চিকিৎসা পাওয়া যায় না। এটা হচ্ছে তো, এখন তো একদিনে তো আপনি গড়ে তুলতে পারবেন না। ট্রমা সেন্টার বহু জায়গায়, আমরা তো সরকারি উদ্যোগেই কিন্তু ট্রমা সেন্টার গড়ে উঠছে। সুতরাং এই উদ্যোগগুলো যেমন নিচ্ছি, ঠিক পাশাপাশি দেখেন যে 4 লেন যাতে দুর্ঘটনা কমে 4 লেন করা, তারপরে এই যে 3 হুইলার বন্ধ করছি তাতেও আবার একটা হলো, অভিযোগ হলো, আন্দোলন হলো, 3 হুইলার মহাসড়কে চলতে দিতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কঠোরভাবেই আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে। সুতরাং আমি যেটা মনে করি যে দুর্ঘটনা হ্রাস করার জন্য, যেমন একটা ঘটনা বলি আপনাদের, একসময় আরিচা রোডের নাম, রোডকে বলা হতো যে মরতে যদি চাও আরিচা রোডে যাও। আপনি 11 সালের তথ্য নিয়ে দেখবেন, 12 সালের তথ্য নিয়ে দেখেন, কত আকাশ পাতাল ডিফারেন্স। 11 সালের তথ্যে বলা হয়েছে প্রায় 5 শতাধিক দুর্ঘটনা ঘটেছে, আর ঠিক তার পরের বছরে বলা হয়েছে 100 নিচে দুর্ঘটনা ঘটেছে। কেন? কারণ ওই যে দুর্ঘটনা তারেক মাসুদ আলী এর পরে যে ঘটনাটা ঘটলো, তখন ওবায়দুল কাদের সাহেব যে রাস্তাগুলোকে, বাঁকগুলোকে সোজা করলেন, ডিভাইডার করলেন, আরও প্রশস্ত করলেন, এরপরে কিন্তু দুর্ঘটনা কমে এসেছে। দুর্ঘটনা কমানোর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি, আরও নেব। জেনারেল মাহবুবুর রহমান, আমি মনে করি বাংলাদেশের এখন সবচেয়ে যেটা বেদনাদায়ক বা অত্যন্ত দুঃখজনক, আনফর্চুনেট, যে এই সড়ক পরিবহনে প্রতিদিন এত লোক মরতেছে। এখন যখন কোনো
অনুষ্ঠান আসে, ঈদ বা এরকম ধরনের, তখন আরও বেশি মরে। তা আগে ছিল কলেরা বসন্ত মহামারী হতো, মানুষ অনেক মারা যেত। এখন কলেরা বসন্ত হয়তো ওইভাবে নাই, কিন্তু আমি মনে করি এই রাস্তাগুলো কিন্তু এই কলেরা বসন্তের মহামারীর কাজটা তারা নিয়েছে প্রতিদিন। এটা একটা জেনোসাইডের মতো আমি বলতে চাই। তো এটার আমি মনে করি প্রথম কারণ হচ্ছে যে যারা রাস্তা চলে, গাড়ি বাস, তাদের নিয়ন্ত্রণহীনতা, তাদের ড্রাইভাররা জানে না, তাদের ড্রাইভারদের লাইসেন্স নাই। এবং আমি দেখি যে পরিবহন মন্ত্রী রাস্তার নামে লাইসেন্স চেক করে, সব ভুয়া লাইসেন্স। এই যে দ্রুত যারা চিকিৎসা ব্যবস্থা পাওয়ার ক্ষেত্রে যে সেই ব্যবস্থাটাই বাংলাদেশে নাই। হ্যাঁ, সেটাও ঠিক, হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এত পৃথিবীর এত মানে এর মধ্যে বাংলাদেশ কেন শীর্ষে থাকবে, যে এখানে সড়ক পরিবহনের জন্য সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে যাব এই বিষয়টিতে মতামত নেওয়ার জন্য। ডান দিকে একজন নারী দর্শক হাত তুলেছেন। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি সড়ক দুর্ঘটনার মৃত্যুটা বেড়েছে, বিশেষ করে যখন একটা কোনো অনুষ্ঠান, ঈদ বা এরকম কোনো কিছু থাকে তখন আসলে দুর্ঘটনাটা বাড়ে। তো এর কিন্তু অনেক কারণ প্রতিদিনই পত্রিকায় সমালোচনা উঠে, আবার কারণ দোষে তার প্রতিকারও দেওয়া হয়। যেমন লঞ্চ দুর্ঘটনার কারণ ওভারলোড হয়ে যায়, আবার সড়ক দুর্ঘটনার কারণ দেখা যায় রাস্তাঘাটের খানাখন্দ অনেক বেশি, হ্যাঁ, ট্রাফিকের কন্ট্রোল কম থাকে। এবং আবার এই যেটা মাহবুব রহমান সাহেব বললেন যে চালকের যে দক্ষতা দরকার, সেই দক্ষতা ছাড়াই চালক মাঠে নেমে যাচ্ছেন, এগুলো। তো এই কারণগুলো হয়তো চেষ্টা করলে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য খুব সিরিয়াসলি ধরলে বোধহয় একটু কমানো যাবে বলে আমাদের বিশ্বাস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সর্বশেষ সারিতে আমরা দেখতে পাই যখন সড়ক দুর্ঘটনায় কোনো ন্যাশনাল ফিগার টাইপের লোক মারা যান, সেই সময় আমাদের মিডিয়া খুব উতলিয়ে ওঠে। কিন্তু এইরকম তো প্রতিদিনই, যেমন প্রথম আলোর একটা শিরোনাম ছিল ঈদের প্রথম সপ্তাহেই যে 242 জন অ্যাট অ্যারাউন্ড লোক সড়ক দুর্ঘটনার কারণে, শুধুমাত্র সড়ক দুর্ঘটনার কারণেই মারা গিয়েছেন। তো এটা আমরা একজন তারেক মাসুদ, একজন মিশুক মনির যখন মারা যায়, সেই সময় আমাদের মিডিয়া খুব এই বিষয়টা নিয়ে খুব আলোচনা করে। কিন্তু আমি যখন উৎসবে বাড়ি যাচ্ছি, আর সেই ফেরাটা উৎসব থেকে আমার বাড়ি পৌঁছানোটাও আমার উৎসবমুখর হচ্ছে না, আবার উৎসব শেষ করে যখন ফিরে আসছি সেই সময়টাও আমার ফিরে আসাটাও উৎসবমুখর হচ্ছে না। এই বিষয়ে ধন্যবাদ আপনাকে। আপনি সাধারণ মানুষের যে মৃত্যুর খবর পাচ্ছেন, এগুলো কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই আপনি পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এম আকাশ, দেখুন প্রবলেমটা খুব জটিল এবং একাধিক কারণে এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু আমরা যদি দুটো সলিউশন দেখি, একটা হলো প্রিভেন্টিভ আর একটা কিউরেটিভ। প্রিভেন্টিভ সলিউশনের জন্য অনেক কিছু করার আছে, সেগুলো কর্তৃপক্ষ সবগুলো ব্যালেন্সড ম্যানারে ঠিক মতো করছে বলে আমার মনে হয় না। তবে নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ নাই, সুতরাং করছে না মানে এটা তো হলো জেনারেল ব্যর্থতা, গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছে না। বা যেমন আমি কয়েকটা এখানে বলতে চাই, যেহেতু সড়কের সঙ্গে জড়িত, সড়ক নৌ পরিবহনের সঙ্গে জড়িত আছেন যিনি, যেমন প্রিভেন্টিভগুলো হলো যেমন সড়ক প্রশস্ত করা, ঠিকমতো সড়কের মেনটেন্যান্স ঠিক করা, তারপরে আপনার ট্রাফিক আইন কার্যকরী করা, তারপরে যেমন বাস ড্রাইভাররা 11টায় রওনা দিল, 5টার মধ্যে তাকে ফিরতে হবে আবার, সুতরাং সে বেপরোয়া চালিয়ে, এই যে তাকে টাইম বেঁধে দেওয়া হচ্ছে যে এর মধ্যে পৌঁছাতে হবে, এর মধ্যে ছাড়তে হবে, পৌঁছানোর পর 10 মিনিট টাইম না দিয়ে তাকে বলছে আবার চালাও, এগুলো কিভাবে ঠিক করা যায়। তারপরে সড়কের মধ্যে একই সঙ্গে গরুর গাড়ি থেকে শুরু করে সব কিছু চললো, এটা কিভাবে ঠিক করা যায়। বিশেষ বিশেষ সময়ে ওভারলোড হয়ে যাচ্ছে, সেইটা আমরা যদি ট্রাফিক টাইমিং এবং যানবাহনের টাইমিং কিভাবে ঠিক করতে পারি। তারপর যানবাহনের ত্রুটিপূর্ণ যানবাহন চলছে, তারপরে ড্রাইভারের লাইসেন্স নিতে হবে না, তারপরে যাত্রীও অনেক সময় বেপরোয়া, আমার যেতেই হবে যেমনিই হোক। এখন আমি সেই জন্যই বলেছি যে এগুলো ঠিক করলাম, তারপরে যেটা আপনি বলেছেন যে হয়ে গেলে তখন যাতে অন্তত ব্যবস্থা থাকে চিকিৎসা। ধন্যবাদ আপনাকে। তাহমিনা রহমান, অন্তত চিকিৎসার ব্যবস্থাটা যেন থাকে, যদি দুর্ঘটনার তো হতেই পারে না রাস্তার পাশে যদি হয়, সেটা কতটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে? আমাদের সামগ্রিক
চিকিৎসা ব্যবস্থার মতোই যখন ইমার্জেন্সি হয় সড়ক দুর্ঘটনায়, তখন আমরা একই রকমের ফলাফল দেখতে পাই। ইমার্জেন্সি সরকারি হাসপাতালগুলোতে যখন ইমার্জেন্সি চিকিৎসার জন্য যাওয়া হয়, তখন অনেক সময় দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হয় না, এবং হাসপাতালগুলো অনেক ডিস্টেন্সে থাকে, সেহেতু যেখানে অ্যাক্সিডেন্ট হলো সেই স্থল থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন বা তারও কোনো ব্যবস্থা নাই। কিন্তু আমি মনে করি যে সড়ক দুর্ঘটনার পেছনে যারা ড্রাইভ করছেন তাদের রেকলেসনেস একটা বড় ভূমিকা পালন করে, এবং আমি আকাশ সাহেবের সাথে একমত যে এখানে যেই ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন, যে যারা গাড়ি চালাচ্ছেন চালক, তাদের ট্রেনিং, তাদের লাইসেন্সের ব্যবস্থা, এইসব বিষয়ে আরও বেশি দৃষ্টিপাত দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন তানহা এহসান। গঠনতন্ত্রে ভিন্ন বিধান থাকলেও জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রধান পদে ওই জেলার নিযুক্ত জেলা প্রশাসকের স্ত্রী দায়িত্ব পাচ্ছেন। শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তার স্ত্রী হওয়ার সুবাদে দায়িত্বপ্রাপ্তির এই ব্যবস্থাটি কতটা যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি এই খবরটা আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে বিভিন্ন জেলায় যে মহিলা ক্রীড়া সংস্থাগুলো আছে, জেলা ক্রীড়া সংস্থা, সেখানে বলা হচ্ছিল যে নিয়ম চালু করার চেষ্টা হয়েছিল যে মহিলা, মানে সেই জেলার কোনো মহিলা ক্রীড়া ব্যক্তিত্ব সেটার প্রধান থাকবেন, কিন্তু জেলা প্রশাসকদের আপত্তির কারণে এটা হয়নি। শেষ পর্যন্ত তাদের স্ত্রীরাই সেটার প্রধান হবেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা। এবং এটা নিয়ে একটি পত্রিকায় এটা সম্পাদকীয় লেখা হয়েছিল, বলছিলেন যে রাজার স্ত্রী রানী হবেন এটা স্বতঃসিদ্ধ, তাই বলে জেলা প্রশাসকের স্ত্রী হওয়ার বদলতে তারা কোনো সরকারি প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছেন, এটা কোন নিয়মে? এম আকাশ। এটা তো এতই হাস্যকর যে এটা নিয়ে হাসি ছাড়া আর কিছু করার নেই। এটা আর কি বলবো, মানে একটা প্রতিষ্ঠানের একটা কর্তৃত্ব দিবে সেই প্রতিষ্ঠানের যিনি যোগ্য, এবং এখানে ধরে নেওয়া হচ্ছে জেলা প্রশাসকের সব স্ত্রীরাই খেলায় খুব যোগ্য। ধন্যবাদ আপনাকে। শাহজাহান খান। মানে বলা হয়তো এটা বলার আগে একটা তথ্য একটু আমার দেওয়া দরকার, সেটা হলো যে 2003 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল পুলিশের তথ্য মতে 3,500-র উপরে, আর 2014 সালে সেই দুর্ঘটনা ঘটেছে 2,067। দুর্ঘটনা হ্রাস পেয়েছে, যদিও এই তথ্যে একটু আছে, গরমিল আছে, কারণ আমার হাতে সময় খুবই কম। একটা লঞ্চের কথাটা আসছে, লঞ্চের একটা তথ্য আমি আপনাদের দিই, সেটা হলো 2004 সালে লঞ্চ দুর্ঘটনা ঘটেছে 31টি, 2013 সালে ঘটে 13 এবং 14 সালে 5টি, এই বছর মাত্র এ পর্যন্ত 2টি দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। পরের প্রসঙ্গে যদি আসেন। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, আসলে হয় কি অনেক সময় স্থানীয়ভাবে অনেক সময় এটাকে মিলানো কঠিন হয়ে যায়, তো যেটাকে তখন ম্যানেজ করার জন্য এই যেমন ডিসিকে সভাপতি করে একটা জেলায় প্রায় 37টা কমিটি আছে। এটা যে আমরাই করেছি তা না, এটা কিন্তু অনেক পূর্বের থেকে এই পদ্ধতি চলে আসছে, এখন ওই পদ্ধতি আর কেউ পরিবর্তন ঘটায় না। বিষয়টা কি যৌক্তিক? সুতরাং যৌক্তিক আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আসলে অনেক সময় এটা ম্যানেজ করার জন্য যাতে কোনো গোলমাল টোলমালিতে না হয়, নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি না হয়, সেই কারণেই একজনকে প্রধান করে, যেমন আমরা বিএনপির নেতা এখানে আছেন, বিএনপির নেত্রী যা বলবেন সেটাই একটা স্বতঃসিদ্ধ, আর ওনাদের তো খুবই কম, আমি সেই প্রসঙ্গে যাব না। ধন্যবাদ কাছে, অর্থাৎ চেয়ারপারসনের কাছে উনি, আর আমাদের মধ্যে কাউন্সিল হয়। ধন্যবাদ আপনাকে। মাহবুবুর রহমান। নেত্রীর উপর অনেকটা যে প্রশ্নটা আসছে এটা কিন্তু আমি মনে করি আমাদের এই যে 200 বছরের ব্রিটিশ শাসন, কলোনিয়াল লিগ্যাসি, এটা কিন্তু এখন আমরা বহন করছি, যদিও আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ বেরিয়ে আসতে পারছি না। আমরা একটা কবিতা পড়েছিলাম আমাদের কার জন্য লেখা, যে কতিপয় সিএসপি স্ত্রী, এইভাবে লেখা। তো এর বাইরে কিন্তু ডিসিরা আসতে পারছে না, এখনও তারা ওইটাই ধরে আছে যে হ্যাঁ পাকিস্তান আমলের বা ব্রিটিশ আমলে এসে আইসিএস অথবা সিএসপি এবং তার যে স্ত্রী সে ওই ডিসি এসপির মতোই শক্তিশালী, তার দুর্দণ্ড প্রতাপ, রানীর কথা যেভাবে পরিবর্তন করা দরকার, পরিবর্তন নিশ্চয়ই করা দরকার, ইমিডিয়েটলি করা দরকার, নিশ্চয়ই যার যেটা যোগ্যতা তাকে সেখানে রাখতে হবে। এবং এটা একটা ক্রীড়া এর কথা, যে সুতরাং একটা ক্রীড়া ব্যক্তিত্ব, ওই জেলার যে ক্রীড়া ব্যক্তিত্ব, যে ক্রীড়া সংগঠক, তাকে আসতে হবে। ধন্যবাদ। তাহমিনা রহমান।
যে ঘটনাটা বলা হয়েছে এটা আমি বলবো যে আমাদের কলোনিয়াল লেগেসি থেকে আমরা ইনহেরিট করেছি এবং সেটাই চলছে যে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট কমিশনাররা অত্যন্ত পাওয়ারফুল এবং তাদের ফ্যামিলি মেম্বার রয়েছেন বা তাদের স্ত্রী রয়েছেন, যে তারা যদি কোনো চ্যারিটেবল ওয়ার্ক বা যেগুলোকে স্পোর্টস এগুলোতে তারা যদি অংশগ্রহণ করেন সেটাকে লোকাল লেভেলে খুব পজিটিভলিও দেখা হয়। কিন্তু এখানে যেসব নেপোটিজম বা স্বজনপ্রীতি যেসব ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে অত বেশি দৃষ্টি দেওয়া হয় না, কিন্তু এটাই আমাদের কলোনিয়াল লেগেসি, কিন্তু এই প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে তাহমিনা রহমান। আমার হাতে সময়ও শেষ আজকে অনুষ্ঠানের জন্য। দর্শক হিসেবে আপনারা যারা যোগ দিয়েছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে সিলেটে। আশা করছি বরাবরের মতো সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাব, সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।